নিশ্চয়ই নয়। কারণ বঙ্গবন্ধুকে তখনও জানতে দেওয়া হয়নি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, বাংলাদেশ মুক্ত স্বদেশ, এবং বাংলাদেশ সারা পৃথিবীর বুকে চূড়ান্ত বিস্ময় নিয়ে, তার আত্মপ্রত্যয় নিয়ে আজকে দাঁড়িয়ে আছে। বঙ্গবন্ধু জেনেছিলেন আরো পরে। এবং বঙ্গবন্ধু যখন 10ই জানুয়ারি 1972 দেশে প্রত্যাবর্তন করলেন, দেশে ফিরে এলেন, এই মানুষটির তখন চোখে মুখে যে বিস্ময় আমরা দেখেছিলাম। তিনি ভারতের সেই বিমানবন্দরে যেভাবে শিশুর মতো কেঁদেছিলেন, পৃথিবীর আর একটি দৃশ্য আপনি কল্পনা করুন, একজন রাষ্ট্রনায়কের দৃশ্য আপনি কল্পনা করে দেখান। কোন রাষ্ট্রনায়ক এভাবে কি কেঁদেছিলেন? কোন রাষ্ট্রনায়ক কি এইভাবে শিশুর মতো কেঁদে কেঁদে বলেছিলেন, আমি বাঙালি, এই বাংলা আমার দেশ? এবং তিনি গর্বের সঙ্গে বলেছিলেন যে আমাকে তোমরা হত্যা করো, কিন্তু যদি হত্যা করো তাহলে আমার লাশটি আমার দেশের মানুষের কাছে পৌঁছে দিও। সেই মানুষটি আমাদের অনেক পরেই জানলেন যে দেশ স্বাধীন হয়েছে, অথচ এই মানুষটির নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। এই মানুষটির আদর্শিক ছায়ায় আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন। এই মানুষটি একদিনে গড়ে ওঠেননি। আমরা যখন ছাত্র ছিলাম সেই 80-র দশকের শেষে কিংবা 90-এর দশকে, গত শতকে, আমাদের সামনে এমন করে নানা রকমের বাগাড়ম্বর তৈরি করা হয়েছিল যে চারিদিকে এত এত রাজনৈতিক নেতা, এত এত তাত্ত্বিকতা, এত এত সংগ্রাম প্রিয়তা, এত এত তাদের রচিত গ্রন্থ। প্রতিটি রাজনৈতিক নেতাকে ধরে ধরে আমাদের সামনে উল্লেখ করা হয়েছিল যে এই রাজনৈতিক দলের এই নেতার এই লেখা, এই রাজনৈতিক দলের এই নেতার এই লেখা, কিন্তু বঙ্গবন্ধুর তো কোনো গ্রন্থ নেই। বঙ্গবন্ধু হচ্ছেন মাঠের মানুষ, বঙ্গবন্ধুর তাত্ত্বিক কোনো জায়গা নেই, বঙ্গবন্ধু শুধু স্লোগানের মানুষ, বঙ্গবন্ধু রাষ্ট্রনায়ক হিসেবে তাই সফল হতে পারেননি। কতটা প্রোপাগান্ডার মধ্যে আমরা বড় হয়েছিলাম, কতটা মিথ্যের মধ্যে আমরা বড় হয়েছিলাম, কতটা চারদিকে অমানিশা আমাদেরকে ধেয়ে এসেছিল, এর মধ্য থেকে আলোর পূর্বাস আমাদের ডেকেছিল। আমরা অনেক কিছুকে অতিক্রম করে ধীরে ধীরে প্রগতির পথে বঙ্গবন্ধুর আদর্শে সমীপবর্তী হয়েছি, এগিয়ে আসবার চেষ্টা করেছি। অবশেষে কিছুটা হয়তো পেরেছি, সার্বিক অর্থে পারিনি। হ্যাঁ, নিশ্চিতভাবেই বঙ্গবন্ধুর যে চিন্তা, আদর্শ, রাজনীতি একটা সময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাংলার মানুষ যে বেঈমান নয়, বাংলার মানুষ যে লড়াকু মানুষ, বাংলার মানুষ যে কোনো কিছু ভুলে যায় না, বাংলার মানুষ যে আত্মীয় চিনতে ভুল করে না, সেইটি প্রমাণিত হয়েছে শেষ পর্যন্ত, যেখানে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় ফিরে এসেছেন। দীর্ঘ 21 বছর পরে তিনি ফিরে এসে যে দেশ পেয়েছিলেন, সেই দেশ থেকে এই দেশকে আবার ঠিক ইউটার্ন নিয়ে ঘুরে দাঁড় করানো, সেটি কি কঠিন ছিল। আমরা তখন একেবারে যৌবনকালে খুব কাছে থেকে দেখেছি, কিছুটা কাজ করবার আমাদের সুযোগ হয়েছিল, সেই সঙ্গে আমরা নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি বলে নিজেকে এখন ধন্য মনে করি। এই ধারাবাহিকতায় আমরা 1912 সালে পেলাম একটি মহার্ঘ গ্রন্থ, যে গ্রন্থটির নাম অসমাপ্ত আত্মজীবনী। চমকে উঠলাম আমরা, এ কি কথা, অসমাপ্ত আত্মজীবনী? আমরা না ছোট থেকে শুনে এসেছি বঙ্গবন্ধুর কোনো লেখা নেই, আমরা না ছোট থেকে শুনে এসেছি বঙ্গবন্ধুর মেঠো নেতা, আমাদের কানে কানে না বলে দেওয়া হয়েছে তোমরা যে নেতার কথা বলো, যে নেতার নিয়ে চিন্তা করো, সেই নেতা আসলে কোনো তাত্ত্বিকতা বুঝতেন না, তিনি জনসমুদ্রে ভেসে যাওয়ার মতো একজন মানুষ। তার ওই অর্থে সাংগঠনিক ক্ষমতা যদিও ছিল, কিন্তু মস্তিষ্ক বলে যে জিনিস সেটি একেবারেই ছিল না। আমাদের নেতার আছে, কারণ আমাদের নেতা এই মোটা মোটা বই লিখেছেন, আমাদের নেতা এরকম এই দেশ থেকে ওই দেশের বিশ্ব নেতাদের মতো করে তারা তাত্ত্বিকতা করেছেন, এবং তাত্ত্বিকতা করতে করতে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়ে তারা এখন ঘরে অবস্থান করেন।
এবং এই যে তত্ত্ব, এই তত্ত্ব আমরা চারিদিকে শুনেছি এবং শোনার মধ্য দিয়ে যখন 2012 সালে একটি গ্রন্থ আমরা পেলাম, অসমাপ্ত আত্মজীবনী, আমরা চমকে উঠেছিলাম। চমকে উঠে দেখেছি সত্যিই তো একটি বিস্ফোরক যেন অপেক্ষা করছিল বিস্ফোরণের জন্যে, এবং সেই বিস্ফোরণটি হবার সাথে সাথে এমনভাবে চারিদিকে বঙ্গবন্ধুর চিন্তা, বঙ্গবন্ধুর ভাবনা, বঙ্গবন্ধুর অংশগ্রহণ এবং বঙ্গবন্ধুকে যারা মনে করেছিল যে তাকে ইতিহাস থেকে দূরে সরিয়ে ফেলা যাবে, তারাও আটকে উঠেছিল। এই গ্রন্থটির মধ্যে খুবই সযত্নে, খুবই সময় নিয়ে যে মানুষটি এই গ্রন্থটি আমাদের সামনে এনেছিলেন, তিনি আর কেউ নন, তিনি তার রক্তের উত্তরাধিকারী, তিনি তার আদর্শের উত্তরাধিকারী, জননেত্রী শেখ হাসিনা। অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর নিজের দেয়া নাম নয়, এটি সম্পাদনা পরিষদ তারা দিয়েছেন। হ্যাঁ, আত্মজীবনীটি অসমাপ্ত, আত্মজীবনীটি যেভাবে শেষ করবার কথা ছিল সেভাবে বঙ্গবন্ধু শেষ করতে পারেননি, এবং খুব উঁচু পর্যায়ের সম্পাদনা পরিষদ তারা একসাথে বসে এই নামটি দিয়েছিলেন। কিন্তু আমি কখনো কখনো স্বপ্ন দেখি, আমি কখনো কখনো ভাবি, এই গ্রন্থটির তো নাম হতে পারত অশেষ আত্মজীবনী। যদি অশেষ আত্মজীবনী নামটা দেয়া হতো তাহলে এটি অসমাপ্তও বোঝাতো এবং এটির কোনো শেষ নেই এটিও বোঝাতো, একটা ইটার্নালিটি নামের মধ্যে হয়তো ব্যঞ্জিত হতে পারত। সে যা হোক, নাম যাই দেয়া হোক, অসমাপ্ত আত্মজীবনী দেয়া হয়েছে, আমরাও মনে করেছি এটি আনফিনিশড অটোবায়োগ্রাফি হিসেবে আমাদের সামনে উপস্থিত হয়েছে। ঠিক আছে, আমরা পড়া শুরু করলাম। পড়া শুরু করতে গিয়ে দেখলাম আরো একের পর এক বিস্ফোরক জিনিস সেখান থেকে প্রকাশিত হচ্ছে। আমরা ছোটবেলা থেকে যখন রাজনীতি বুঝি, আমাদের সামনে রাজনৈতিকভাবে দুটো তত্ত্ব দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, একই সঙ্গে তুমি কি বাঙালি না বাংলাদেশি। আমাদের রাজনীতিতে এটিই ছিল একটি তাত্ত্বিক জায়গা, এবং আমাদের উপকাত করে ফেলা হতো যে তোমরা নিজেদেরকে যে বাঙালি বলো, বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করো, তোমরা তো বাঙালির ওই অর্থে নও, তোমরা বাংলাদেশি, এবং বাংলাদেশিই আমাদের একমাত্র পরিচয়, বাঙালিত্বের তো ব্যাপারটা এখানে টেকে না। এবং সে সূত্রে বিভিন্ন জন এমন করে গ্রন্থ রচনা করেছেন, বুদ্ধিজীবী এমন করে নানা জায়গায় ধোলাই করবার চেষ্টা করেছেন, যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন তারাও এমন করে বক্তব্য দিয়েছেন, তারা কখনো কখনো বাঙালি, কখনো কখনো বাংলাদেশির মাঝামাঝি একটা অবস্থানে গিয়ে বঙ্গবন্ধু শব্দটিকে একেবারেই শ্রদ্ধা করেননি, উচ্চারণ করেননি। তারা বলেছেন তিনি হলেন শেখ মুজিব, বঙ্গবন্ধু তো তিনি হতে পারেন না, কারণ তিনি জনগণের মানুষ নন। এইভাবে যে বাগাড়ম্বর তৈরি করা হয়েছিল, এইভাবে যে ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, যারা ইতিহাসকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাদের এই জবাবগুলো আমরা পরে খুঁজে পেলাম যে এই গ্রন্থের মধ্যে তো খুব সুন্দরভাবে আছে। এর একটি ছিল, বঙ্গবন্ধু তো ভাষা আন্দোলন করেননি। রাষ্ট্রভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু ছিলেন জেলে। কি করে বঙ্গবন্ধু ভাষা আন্দোলনে অংশগ্রহণ করলেন? আমাদের সামনে কোনো ডকুমেন্ট ছিল না, আমাদের সামনে কোনো দলিল ছিল না। যারা ওই সময়ে রাষ্ট্রভাষা আন্দোলনে যুক্ত ছিলেন, এমআর আক্তার মুকুল, মোস্তফা নুরুল ইসলাম, আলাউদ্দিন আল আজাদ, অর্থাৎ যারা ওই সময়, গাজীউল হক, যারা ওই সময়ে রাষ্ট্রভাষা আন্দোলনে যুক্ত ছিলেন, তারাও রাষ্ট্র ব্যবস্থা এতটা অবিবেচক, হিংস্র ছিল, তারাও সরাসরি কথাগুলো লিখতে পারছিলেন না। তারা আঁকা বাঁকা করে নানা জায়গায় লেখার চেষ্টা করছিলেন যে হ্যাঁ, বঙ্গবন্ধুর উপস্থিতি ছিল, বঙ্গবন্ধুর পরিকল্পনা ছিল, বঙ্গবন্ধু এই রাষ্ট্রভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ আর্কিটেক্ট হিসেবে কাজ করেছেন। যখন আমরা অসমাপ্ত আত্মজীবনী পেলাম, তখন আমরা সুস্পষ্ট করে বুঝে গেলাম, আমরা দেখলাম বঙ্গবন্ধু নিজে লিখছেন রাষ্ট্রভাষা আন্দোলনে তিনি কিভাবে অংশগ্রহণ করেছেন, কোন জায়গা থেকে তিনি অংশগ্রহণ করছেন। তাকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল, জেলখানা থেকে তিনি কি করে সেই মেডিকেল সেন্টারে গেলেন, নিজে অসুস্থতার কারণ দেখিয়ে সেই মেডিকেল সেন্টারে অবস্থান করলেন, ছাত্রনেতাদের ডাক দিলেন, ছাত্রনেতারা গভীর রাতের বেলায় তার সাথে দেখা করলো, পুলিশেরা তাদের সহযোগিতা করেছে, যেহেতু বাঙালি পুলিশ ছিল, সেখানে তাদের চিন্তা হলো, কথা হলো, তর্ক হলো, তারিখ নির্ধারণ করা হলো যে কবে কোন জায়গা থেকে তারা আন্দোলন শুরু করবেন। এবং
বঙ্গবন্ধু নিজে বললেন, আমি যেহেতু এইখানে আছি, অতএব আমি আমার মুক্তির জন্যে আমি এখানে হাঙ্গার স্ট্রাইক করব, আমি এখানে অনশন করব, এবং আমার অনশনের সাথে তোমাদের এই আন্দোলনের একীভূত একটা রূপ হবে। অর্থাৎ তিনি সেতুবন্ধ রচনা করলেন, নিজেও এটার সাথে যুক্ত হলেন। এইভাবে পুরো পরিকল্পনার মধ্য দিয়ে, একটা ছকের মধ্য দিয়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছিল। বঙ্গবন্ধু সেখানে অংশগ্রহণ করেছিলেন। সেটি অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ না হলে আমরা এটি জানতে পারতাম না, আমাদের সাথে সুস্পষ্টভাবে এইটি কেউ উল্লেখ করতে পারতেন না। এখন আমরা সেই আবছা আবছা লেখাগুলোর সাথে মিলিয়ে দেখি, আবছা আবছা লেখাগুলোর সাথে এখন আমরা যোগসূত্র স্থাপন করে দেখি, সত্যি তারা, এই যে এম আর আক্তার মুকুল, তিনি তো এই কথাই বলেছেন, গাজীউল হক তিনি তো এই কথাই বলেছেন, মুস্তাফা নুরুল ইসলাম তিনি তো এই কথাই বলেছেন, আলাউদ্দিন আল আজাদ তিনি তো এই কথাই বলেছেন, আব্দুল গাফফার চৌধুরী তিনি তো এই কথাগুলোই বলছেন। অর্থাৎ ইতিহাসকে আস্থা করে নিক্ষেপ করবার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে, তার পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে, সেইটি এই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ হবার মধ্য দিয়ে আবার যেন সেই ষড়যন্ত্র পরাভূত হলো, এবং এই ষড়যন্ত্রকে অতিক্রম করে বাংলার প্রকৃত ইতিহাস স্বাভাবিক বা সাবলীল ধারা আমাদের সামনে এসে উপস্থিত হওয়ার প্রয়াস পেল। শুধু এই ব্যাপারটিই নয়, আমরা নিশ্চয়ই দেখি এই গ্রন্থটির মধ্যে বঙ্গবন্ধুর বেড়ে ওঠা, যেটি আপনারা নানা জায়গায় শুনবেন, বলবেন যে সেটি হচ্ছে বঙ্গবন্ধু, হ্যাঁ তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, সেই বাইগান নদী, সেই বাইগান নদী থেকে উঠে এলেন, উঠে আসবার পরে কি হলো, কে তার পিতা, কে তার মাতা, এইটি আমরা নানাভাবে এখন এটি অবগত হয়েছি এবং আমরা জানি। কিন্তু এর মধ্যে যে ইতিহাসের পরম্পরাটি রয়েছে, এখানে যে ইতিহাসের সেই গাঁথুনিটি রয়েছে, সেই গাঁথুনিটি আবিষ্কার করাই হলো এই অসমাপ্ত আত্মজীবনের মূল কথা হবে। এবং ওই ইতিহাসের যে অবলুপ্ত অংশটুকু, যেগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছিল, সেইগুলোকে আমাদের সামনে তুলে ধরা, সেটিই হবে প্রকৃত বক্তব্য এবং এই গ্রন্থ পাঠের মূল জায়গা। বঙ্গবন্ধু 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলন হলো, এবং এর পরে বঙ্গবন্ধুকে জেলখানা থেকে মুক্তি দিতে বাধ্য হলেন সেই পাকিস্তানি স্বৈর শাসক তারা। বঙ্গবন্ধু সেই তার অনশনে বলেছিলেন, আমাকে বের করতেই হবে, হয় আমাকে মৃত অবস্থায় বের করতে হবে অথবা মুক্তি দিতে হবে। অর্থাৎ অনশন করে হয় আমি মৃত্যুবরণ করব জেলখানায়, তখন তো আমার দেহ তুমি রাখতে পারবে না, আমার মৃতদেহকে তোমাকে বের করে দিতেই হবে, অথবা আমাকে স্বাভাবিকভাবে মুক্তি দাও তুমি। পাকিস্তানিরা বুঝেছিলেন যেভাবে বঙ্গবন্ধু অনশন করছেন, অতএব তাকে আর ফেরানো যাবে না, অতএব তাকে জেলখানায় হত্যা করার চাইতে তাকে ছেড়ে দেওয়া ভালো। কারণ জেলখানায় হত্যা করলে পূর্ব বাংলার যে বিস্ফোরক অবস্থার তৈরি হবে, সেটি পাকিস্তানিরা ওই সময়ে অন্ততপক্ষে রক্ষা করতে পারতেন না, এটি তারা বুঝে গিয়েছিলেন। যে কারণে বঙ্গবন্ধুকে ফরিদপুরে নিয়ে যাওয়া হলো এবং তাকে ছেড়ে দেওয়া হলো। শেখ হাসিনা ওই সময়ে 5 বছরের বালিকা। আমরা খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই মানুষটিকে, সেই ফজলাতুন্নেসা মুজিবকে, বঙ্গমাতা, যিনি বঙ্গবন্ধুকে সব সময় তার সঙ্গে থেকে তাকে নানাভাবে সহযোগিতা করেছেন। এই মানুষটি না হলে, বঙ্গমাতা না হলে, বঙ্গবন্ধুর অনেক কাজই হয়তো ঠিকঠাক ভাবে করার ক্ষেত্রে বাধার সৃষ্টি হতো। বঙ্গবন্ধু যখন জেলখানায়, তখন এই মানুষটি তার শ্বশুরকে সঙ্গে নিয়ে, প্রায় বৃদ্ধ এই মানুষটিকে সঙ্গে নিয়ে তিনি যাচ্ছেন, তার স্বামী কোথায় আছে, কোন জেলে আছেন। সেই গোপালগঞ্জ থেকে ঢাকা জেলে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে আসা অনেক দূরের ব্যাপার, অন্তত 2 দিন সময় লাগে। সেখানে নারায়ণগঞ্জ হয়ে নাইভাবে ঘুরে আসতে হয়। সেখানে সেই সঙ্গে আরেকটি ছোট্ট বালিকা, 5 বছরের বালিকা শেখ হাসিনা, তাকে সঙ্গে নিয়ে বঙ্গমাতা এসেছেন বঙ্গবন্ধুর সাথে দেখা করতে ঢাকা জেলে। এসে শুনলেন বঙ্গবন্ধুকে পাঠিয়ে দেওয়া হয়েছে আবার ফরিদপুরে। তিনি কয়েকদিন ঢাকায় থেকে তার মনোবল হারিয়েই প্রায় আবার ছুটে চললেন, আবার ফেরার পথে ছুটে চললেন। এদিকে বঙ্গবন্ধুকে যখন মুক্তি দেওয়া হলো, বঙ্গবন্ধু ফিরে গেলেন, বাড়িতে দেখা হলো তার স্ত্রীর সাথে, তার কন্যা শেখ হাসিনার সাথে। বঙ্গবন্ধুর চারদিকে ঘুরে ঘুরে, বঙ্গবন্ধুর মুক্তিপ্রাপ্ত বঙ্গবন্ধুর চারদিকে ঘুরে ঘুরে 5 বছরের শিশু শেখ হাসিনা এমনভাবে
স্লোগান দিচ্ছিলেন, বলছিলেন রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখছেন, হাঁচু এমন করে আমার চারিদিকে ঘুরে ঘুরে এই স্লোগান দিচ্ছে, মনে হলো যে সে নিজেই এই আন্দোলনের সঙ্গে যুক্ত। ছোট মানুষ, যা দেখেছে সেটাই তার মনে গেঁথে গেছে। এই যে মনে গেঁথে যাওয়া, আমি বলি শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বীজ সেখানেই বপন করা হয়েছিল। জননেত্রী শেখ হাসিনা যে আজকে রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি যে আজকে বিশ্বসভায় নিজেকে একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক হিসেবে অবস্থান তার সুদৃঢ় করেছেন, তার কারণ হলো সেই 5 বছর থেকে তিনি তার যে রাজনৈতিক বীজ, এই রাজনৈতিক বীজ তার মনের মধ্যে ধারণ করেছিলেন। অতএব এখানে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। এখানে শেখ হাসিনার জীবনের উপাদান আমরা পাবো, শেখ কামালের জীবনের উপাদান আমরা পাবো, এখানে রাসেলের জীবনের উপাদান পাবো, এখানে বঙ্গমাতার জীবনের উপাদান পাবো। এখানে এমন কিছু বিষয়ের উপাদান আছে, এইগুলো প্রত্যেকটি জিনিস আমাদের আকর গ্রন্থ হিসেবে এই কারণে আমরা মনে করি। প্রত্যেকটি তথ্য আমরা এক এক করে এই ছোট আলোচনায় আমরা বলতে পারবো না, কিন্তু এই তথ্যগুলো এইখানে কিন্তু আমরা খুঁজলেই পেয়ে যাব। অতএব বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী তিনি শুধু একটি গ্রন্থ রচনা করলেন না, তিনি রচনা করলেন সেই সময়ের চিত্রপট এবং কিছু চরিত্রকে তিনি নিলেন, যে চরিত্রগুলো মূলত ইতিহাসের অংশ, এবং ইতিহাসের সেই পথিকৃতদের তিনি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে এমন করে আমাদের সামনে তুলে ধরলেন, যেখানে দিন, ক্ষণ, তারিখ, চরিত্রের বৈশিষ্ট্য সবকিছুই উল্লেখ করা হলো। বঙ্গবন্ধুর সেই 52 সালের পরে তিনি কিন্তু এর পরেই গিয়েছিলেন চীনে। চীনে যখন তিনি গেলেন, সেখানে একটি শান্তি সম্মেলন হয়েছিল, দক্ষিণ এশীয় শান্তি সম্মেলন। সেই শান্তি সম্মেলনে তিনি গিয়েছিলেন। আমরাও তো দেশ বিদেশে 2-1টি দেশে গেছি, ঘুরেছি, কয়েকদিনের জন্যই গেছি, 15 দিন 20 দিন, কেউ কেউ একটু বেশি গিয়েছেন, যাদের সৌভাগ্য আছে তারা নানা কারণে একটু বেশি সময় অবস্থান করেছেন। কিন্তু আমরা নানা রকমের কনফারেন্স বা সম্মেলন বা নানা কারণে হয়তো গিয়ে 10-15 দিনের মতো থেকেছি। কিন্তু আমরা কয়জন এসে এইভাবে একটি ভ্রমণ গ্রন্থ লিখেছি, যেটি আমার দেখা নয়াচীন গ্রন্থে বঙ্গবন্ধু লিখতে পারলেন। এই গ্রন্থটি আমার দেখা নয়াচীন কিন্তু বেরিয়েছে 2020 সালে, অর্থাৎ একেবারে বছর 2 আগে। সেইটি এই ফেব্রুয়ারি মাসেই বেরিয়েছে। 2020 সালে আমার দেখা নয়াচীন এই গ্রন্থটি পাওয়া গেল। এই গ্রন্থটিতে কি, তিনি যে 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত অক্টোবরের সেই যে দক্ষিণ এশীয় শান্তি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন, সেই অংশগ্রহণ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি এখানে বর্ণনা করলেন। কিভাবে তিনি ট্রেনে ঢুকলেন, ট্রেনে ঢুকতে গিয়ে হংকংয়ে কোথায় থামলেন, সেখানে থামবার পরে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি চায়নায় প্রবেশ করছেন। একটা অডিও ভিজুয়াল জিনিস আমার চোখের সামনে, আমি চোখ বন্ধ করে যেন দেখছি বঙ্গবন্ধু সেই ট্রেনে ঢুকছেন, ট্রেনে যাচ্ছেন, তার ট্রেনের চারিদিকে এই জিনিস দেখা যাচ্ছে, তার ট্রেনে এই ধরনের চেকার উঠেছেন, চেকার তার সাথে এইভাবে কথা বলছেন, তিনি দেখছেন যে ওখানে চারিদিকে এই অবস্থা। তিনি রাস্তায় নামলেন, রাত্রি হংকংয়ে থামলেন, হংকংয়ে থামবার পরে সেখানে শপিং সেন্টারে গেলেন, শপিং সেন্টারে গিয়ে সিন্ধ কিছু মানুষের সাথে তার পরিচয় হলো, যে সিন্ধরা মূলত পাকিস্তান থেকে উদ্বাস্তু হয়ে ওখানে এসেছিল, যেখানে বাণিজ্য করেছে। সেখানে তিনি একটা ব্লেজার কিনলেন, তিনি ওই প্রিন্স কোট যেটাকে বলে সেগুলো কিনলেন, কারণ তিনি সেইটি পরে ওখানে বক্তৃতা দেবেন, ঢাকায় কিনবার তার সময় হয়নি। ওগুলো কিনতে গিয়ে তিনি কি আলোচনা করেছিলেন, আমরাও তো আলোচনা করি, আমরাও তো নানা কিছু কিনি। তিনি আলোচনা করেছিলেন সিন্ধে তুমি কি অবস্থায় ছিলে, সেখানে কত ভাগ মানুষ এই অবস্থা ছিল, সেখানে কি জন্য এই লড়াইটা হয়েছিল, কি জন্য সাম্প্রদায়িক দাঙ্গাটা হয়েছিল, কি কারণে তুমি এখানে ফিরে আছো, কেন তুমি আবার সিন্ধে ফিরে যাবে না। ও যেতে চাইছিল না, কেন তুমি যেতে চাইছো না, কি সিকিউরিটি দিয়েছে এইখানে। চায়না থেকে, চায়নার সমাজ ব্যবস্থা থেকে হংকংয়ের সমাজ ব্যবস্থার পার্থক্যটা কি, এই যে জিজ্ঞাসাটা, এই জিজ্ঞাসাটা আমরা দেখলাম বঙ্গবন্ধুর মনে আছে। এবং এই যে আমার দেখা নয়াচীন, এই নয়াচীনে শুরুতেই তিনি এটি আমাদের সামনে তুলে ধরলেন। তাহলে একজন মানুষ, ওই মানুষটি
তার মনের মধ্যে কিন্তু জিনিস কেনাটা মুখ্য নয়। ওই জিনিসটা কিনে তো আমিই চলে আসতে পারতাম, ওখানে 2 টাকা কম পেয়েছি বলে আত্মশ্লাঘা বোধ করতে পারতাম যে ওখানে আক্তারুজ্জামান, ওখানে ইলিয়াস সাহেব গিয়েছিলেন, খন্দকার মোহাম্মদ ইলিয়াস গিয়েছিলেন, খন্দকার মোহাম্মদ ইলিয়াসকে বলতে পারতেন, ইলিয়াস ভাই আপনার থেকে আমি এত টাকা জিতে কিনেছি। তিনি তো এই কথা এখানে লেখেননি। লিখেছেন কি? লিখেছেন যে সেখানে কি তার শিক্ষা ব্যবস্থা, কি তার সমাজ ব্যবস্থা, কি তার সামাজিক অবস্থার হেরফেরের জায়গাটা, এই জায়গাগুলো তিনি লক্ষ্য করেছেন। অর্থাৎ একজন রাষ্ট্রবিজ্ঞানীর মতো, একজন রাজনৈতিক নেতার মতো, একজন সুদূরদর্শী মানুষের মতো তিনি সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছেন। এই যে পর্যবেক্ষণ করা, এই পর্যবেক্ষণ করাটির মধ্যেই আমরা দেখেছি ভবিষ্যতের একজন বড় নেতার যে প্রতিচ্ছায়া, এই প্রতিচ্ছায়া যে কারণে তাকে আমরা স্থপতি বলেছি, আর্কিটেক্ট বলেছি আমাদের এই আধুনিক বাংলাদেশের, যে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র এর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে, বা 1972 সালের সংবিধান, সেই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছিল। এরপরে বঙ্গবন্ধু সেখানে গেলেন, যাওয়ার পরে সেই যে চায়না, সেই চায়নাতে তার শান্তি সম্মেলন হলো। শান্তি সম্মেলন তিনি বসলেন, বসবার পরে সেখানে খাদ্য নিয়ে কথা হচ্ছিল। হোটেলে বসে কোন খাদ্য কে খাবেন, খাদ্যের মধ্যে হারাম হালালের বিষয় আছে, এই ছুতমার্গের বিষয়টি অন্য নেতাদের মধ্যে আছে, তার মধ্যেও আছে। এই ক্ষেত্রে তার অবস্থান কি? তারপর তিনি কোন খাদ্য গ্রহণ করলেন, তারপর তিনি কোন হোটেলে ছিলেন, সেখান থেকে তিনি কনফারেন্সে গিয়ে বক্তব্য রাখলেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন আমি বাংলায় বক্তৃতা দেব। ভেবে দেখুন, 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলন মাত্র হয়েছে, স্বীকৃতি হয়নি, বাংলাকে রাষ্ট্রভাষা করবে এটি স্বীকৃত হয়নি। এটি হয়েছে 56 সালে। 56 সাল থেকে বলা হয়েছে যে রাষ্ট্রভাষা হবে, অন্যতম রাষ্ট্রভাষা হবে বাংলা। কিন্তু যেইটি বঙ্গবন্ধু ওখানে বলছেন, সেখানে মনোজ মিত্র সহ আরো কয়েকজনের সাথে তার দেখা হলো। বঙ্গবন্ধু বলছেন আমি বাংলায় বক্তৃতা দেব। বিশ্বসভায় বাংলায় বক্তৃতা দেওয়া, সেই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার বক্তৃতা, তার সং অফারিংসের মধ্য দিয়ে বাংলাকে বিশ্বসভায় নিয়ে গিয়েছিলেন। সত্য, কারণ বাংলা তখন ছিল একটা আঞ্চলিক ভাষা। বৃহৎ ভারতে, ব্রিটিশ উপনিবেশ ভারত, ভারতের একটি অঞ্চল বাংলা, তার ভাষা বাংলা ভাষা, অর্থাৎ রীতিমতো একটি অঞ্চলের ভাষা বাংলা। সেটি 1913 সালে গীতাঞ্জলি বা সং অফারিংসের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ নিয়ে গেলেন বিশ্বসভায়। কিন্তু এভাবে সর্বজ্ঞ বা সর্বজ্ঞর মতো করে সর্বসভায় উচ্চারণ করে বাংলা ভাষার মাধুর্য প্রকাশ, এইটি কিন্তু আমরা এর আগে আর দেখিনি। যেইটি বঙ্গবন্ধু ওইখানে করলেন, হ্যাঁ আরও কেউ কেউ করেছিলেন, বিশেষ করে মনোজ মিত্রের কথা বলবো আমরা, তিনি এটা করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুর যে অবস্থানটি, এই অবস্থানটি খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ তার কিছুদিন আগেই পূর্ববঙ্গের ঢাকায় রাষ্ট্রভাষা আন্দোলন হয়েছে এবং সেই ঢাকার ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সেই রাষ্ট্রভাষা আন্দোলন ছড়িয়ে গেছে। এইটি চায়না থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে রাষ্ট্রনেতারা এসেছিলেন তারা জানতেন যে এটি ভারতের কোনো জায়গায় হয়নি, এটি পাকিস্তানের একটি অংশ। বাংলা যার নাম, পূর্ববঙ্গ যার নাম, পূর্ব পাকিস্তান যার নাম, সেই জায়গাটিতে হয়েছে। অতএব বঙ্গবন্ধুর সেই উচ্চারণ খুব গুরুত্বপূর্ণ ছিল। বঙ্গবন্ধু লিখেছেন আমি ইংরেজিতেই বক্তৃতা করতে পারতাম, কিন্তু আমি ইংরেজিতে বক্তৃতা করলাম না, আমি বাংলায় বক্তৃতা করলাম। এবং খন্দকার মোহাম্মদ ইলিয়াস তার ইংরেজি করে দিলেন, আমি গর্বের সাথে বাংলায় উচ্চারণ করলাম। এই যে জেনে শুনে বাংলার বিশ্বসভায় বাংলাকে উচ্চারণ করা, সেটি কিন্তু তখন তিনি করেছিলেন। এবং সেইটি শুধু করে ওইখানেই তিনি শেষ করলেন না, তিনি মাও জেদুংয়ের সাথে দেখা করেছেন, তিনি অন্যদের সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে প্রাসঙ্গিকভাবে তাদের মনোভাব জানবার চেষ্টা করেছেন। এবং যে সময়টুকুতে বাইরে যায় মানুষ, আপনারা জানেন যে এই ধরনের কনফারেন্সে যাওয়ার সময় কিছু প্লেজার ট্রিপ থাকে, কিছু মাঝখানে যে গ্যাপ পিরিয়ড থাকে, এই সময়ে নানা জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয়। সেই জায়গায় বঙ্গবন্ধু গিয়েছিলেন, কিন্তু গিয়ে তিনি শুধুই প্লেজার ট্রিপ হিসেবে ওই জায়গার প্রাকৃতিক দৃশ্য দেখেননি, ওখানে তিনি মানুষের সাথে মিশেছেন। মানুষের সাথে মিশে তিনি যে জিনিসটি দেখেছেন, সেখানে দেখেছেন লাইব্রেরি কি করে কিনে ফেললো একজন মানুষ, তিনি দেখেছেন 2 শ্রমিক, এই শ্রমিকের মধ্যে আকাশ পাতালের তফাৎ। এই মানুষ বলছেন যে তুমি এখন আমাকে যাই বলছো, বঙ্গবন্ধুকে বলছেন তুমি আর 3 বছর পরে এসে দেখো, এই যে আমাদের এখন শিক্ষার হার একেবারে যা দেখছো তার সব
100 ভাগে উন্নত হবে। অর্থাৎ মাও জেতুং এমন একটি জীবন ব্যবস্থা তাদের সামনে উপস্থাপন করেছিলেন, সেই চায়নার মানুষ সেটি গ্রহণ করেছিলেন, যে শিক্ষায় হয়তো তখনও তারা মাত্র শুরু করেছেন, কিন্তু যে পদ্ধতিটা নিয়েছেন এই পদ্ধতির মধ্য দিয়ে আগামী 3 বছরের মধ্যে 100 ভাগ শিক্ষিত হয়ে যাবে। এবার শিক্ষা জিনিসটি কি? শিক্ষা জিনিস মানেই কি সবাই MA BA পাশ করা? শিক্ষা জিনিস মানেই কি সবাইকে এরকম একটি সার্টিফিকেট ধরিয়ে দেওয়া? না, শিক্ষা তা নয়। একজন শ্রমিককে MA পাশের একটি সার্টিফিকেট ধরিয়ে দিলে কি হবে? একজন কৃষককে MA পাশের একটি সার্টিফিকেট ধরিয়ে দিলে কি হবে? শিক্ষাটি হচ্ছে সারা বিশ্বেই, যারা বই নিয়ে আপনারা খোঁজ করেন, যারা বইয়ের কথা আপনারা জানেন, তারা খোঁজ করলে দেখবেন যে সারা বিশ্বেই পড়াশুনো আছে, এবং এই পড়াশুনো আছে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট বিষয়ের উপরে, যার যা ক্ষেত্র সেই জায়গার উপরে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে বই পড়া মানেই এটিকে সাহিত্যের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। বই পড়া মানে গল্প, কবিতা কিংবা অ্যাডভেঞ্চারাস কোনো কিছুর মধ্যে রেখে দেওয়া হয়েছে। বই পড়া মানে তাই নয়। বই মানেই শুধু তাই নয়, 21শে বইমেলা মানেই হচ্ছে গল্প হবে, কবিতা হবে, অ্যাডভেঞ্চারাস কিছু হবে, রোমান্টিক কিছু হবে, এই জিনিসের মধ্যে। কেন? যদি তাই হয়ে থাকে আমার তরুণ সমাজের এত বই বিমুখ হবেই হবে, এটি সুনিশ্চিত। কারণ তারা সবাই গল্প পড়তে চায় না, তারা সবাই কবিতা পড়তে চায় না, এবং পৃথিবীর কোনো জায়গায় 100 ভাগ মানুষ গল্প পড়ে না, 100 ভাগ মানুষ কবিতা পড়ে না। তাহলে কি পড়তে হবে? তাহলে পড়তে হবে যার যা সেক্টর, সেই সেক্টরের গ্রন্থ বের করতে হবে। একজন ফুটবলার ভালো ফুটবলার হবে, ভালো ফুটবল খেলবে, তার সাথে ফুটবলের বই সে পড়বে। সে যদি একই সঙ্গে বই পড়ে তাহলে সে ভালো ফুটবলার হবে। একজন ক্রিকেটার নিশ্চয়ই সে ভালো ক্রিকেট খেলবে, কিন্তু তাকে ক্রিকেটের বইও তাকে পড়তে হবে, যে ক্রিকেটের ইতিহাস কি, আমি কি করে আরেকটু ভালো করতে পারবো, কি করে আমি আরেকটু ভালো করলে আমার নাম অমুকের থেকে ভালো হবে, অমুকের ইতিহাসটার মধ্যে কি আছে এটি সে জানবে। একজন রন্ধন শিল্পী তিনি তার রন্ধন নিয়ে গ্রন্থ পড়বেন। একজন অফিসার তিনি তার সেক্টরের বই পড়বেন। একজন কেরানি তিনি তার সেক্টরের বই পড়বেন। অর্থাৎ যার যার সেক্টরের বই যদি থাকে এবং সেখানে উন্নতির কি করে করা যায়, দক্ষতা কি করে অর্জন করা যায়, এই জিনিসগুলো যদি থাকে তাহলেই মানুষ বই পড়তে আগ্রহী হবে। তা না হলে কেন বই পড়বে? একজন অফিসে যে চাকরি করে তার তো দরকার নেই একটা গল্প পড়ার, একটা উপন্যাস পড়ার। আমি জোর করে কেন বলছি যে ভাই তোমাকে উপন্যাসটি পড়তেই হবে, আমি একটি গল্প লিখেছি তুমি পড়ো না, তাই তুমি অনেক খারাপ হয়ে গেলে? কে বলেছে এই কথা? সারা পৃথিবীতে কোথাও এই কনসেপ্ট নেই। আপনি পৃথিবীতে ইউরোপের দেশগুলোতে যাবেন, সেসব জায়গায় টয়লেটের মধ্যে এরকম করে সেলফ আছে, বই আছে। আপনি সেখানে বই নিয়ে বসে বসে টয়লেটে যদি 10 মিনিট সময় আপনি ব্যয় করুন, তাহলে ওই 10 মিনিটই বই আপনি উল্টাবেন, রেখে চলে আসবেন, এবং সেই সময় আপনি ওই 10 মিনিটের মধ্যে আপনি যতটুকু দেখলেন ওইটুকুই তো আপনার পড়া হলো। আপনি পার্কে যাবেন, পার্কে ওরকম করে লাইব্রেরি আছে, বই আছে, আপনি আপনার প্রয়োজনীয় বইটা পড়বেন। এইটাই তো বই পড়া। এবং এইটি না হলে বইয়ের মার্কেটও বাড়বে না, রিডারও বাড়বে না, বইয়ের প্রতি মানুষের ভালোবাসাও বাড়বে না। আমি কেন আমার রুচিটি আপনার উপর চাপিয়ে দিতে চাইবো? আমি বাংলা সাহিত্যের অধ্যাপক, বাংলা সাহিত্য আমার ভালো লাগে, আমি পড়ি, পড়াই, বা আমি লেখার চেষ্টা করি, অথবা অন্য কেউ লিখে আমি সমালোচনা করি। আপনি একজন ফুটবলার, আমি কেন বলবো যে আপনি এই উপন্যাসটি পড়ুন? জোর করে এই বইটি আপনাকে দিয়ে বলছি ভাই এই বইটা আপনি পড়বেন, এটার উপরে পড়ে একটু লিখে দেবেন। আমি পড়লামই না, আপনি জোর করে আমার উপর মন খারাপ করে দিলেন এবং আমার উপর তার সম্পর্ক নষ্ট হয়ে গেল। কেন হলো ভাই? আমি তো এই বইটির জন্য তৈরি না। এই যে আজকে রাজীব সরকার একটি গ্রন্থ লিখেছে, আমি তাকে ধন্যবাদ দিই। যারা বিতর্ক করবে তাদের জন্য এইরকম একটা গ্রন্থ দরকার। কারণ এই যে যুক্তি, তর্ক, বিতর্ক তার সামনে উপস্থিত করেছে, কি করে বিতার্কিক যারা হবে তারা এই কৌশলটার মধ্যে জানবে, তার জন্য এটা দরকার। একজন ড্রাইভার তার গাড়ি নিয়ে সম্পর্কে বই পড়বে। এই গাড়ি কোথা থেকে শুরু হলো, কে আবিষ্কার করলেন, কিভাবে কি হলে, কিভাবে গাড়ি চালাবো আমি, কোথায় গেলে রং সাইড হয়, কোথায় গেলে কি হয়, কোন লাইট কি বলে, এমনি তো দেখা যাচ্ছে যে তাকে এমনি তারা শিখছে। অতএব গ্রন্থের যে জায়গাটি, গ্রন্থ পড়ার যে জায়গাটি, এই জায়গার ধারণাটি কিন্তু আমাদের দেশে এখনো সেকেলে, এবং এটি খুবই পশ্চাৎপদ। আমি মনে করি এইভাবে চাপিয়ে গ্রন্থ প্রকাশ হয়তো করা যাবে, নানা জায়গায় সরকারিভাবে বিক্রিও হয়তো বাড়ানো যাবে, কিন্তু পাঠকের কথা যা আপনারা শুনছেন ওটিই সত্য। গ্রন্থাগারে কিন্তু কোনো পাঠক চায় না, এই কথাটি জেনে রাখুন। বঙ্গবন্ধুর যে কথা, বঙ্গবন্ধু যে স্বপ্নটা দেখেছিলেন, এই স্বপ্ন দেখেছিলেন তিনি ওই লাইব্রেরি, যিনি একজন অধ্যাপক তিনি লাইব্রেরি সহ কিনে ফেলেছিলেন। অর্থাৎ তাড়াতাড়ি চলে যাবেন। মাত্র মাও জেতুং এর সেই বিপ্লব ঘটেছে 1949 সালে,
সেই সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে তিনি যে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন এবং এরপরে 1952 সালে বঙ্গবন্ধু গেছেন। বঙ্গবন্ধু যাবার মাত্র 3 বছর আগে মাত্র ঘটনা ঘটেছে। বহু মানুষ তখনও দেশ ত্যাগ করছে, কেউ কেউ চায়না সমাজতন্ত্র ভালো লাগছে না, তারা চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে পুরো বাড়ি অল্প দামে বিক্রি করে চলে যাচ্ছে। এমন একজন অধ্যাপক বাড়ি বিক্রি করে চলে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে বাড়ি সহ লাইব্রেরি তিনি খুবই অল্প টাকায় একজনে কিনেছেন। তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে তার সঙ্গে আলাপ করলেন। তিনি বললেন, আমি একটা অমূল্য জিনিস পেয়েছি, একটি লাইব্রেরি আমি কিনতে পেরেছি, পার্সোনাল লাইব্রেরি। বঙ্গবন্ধুর কিন্তু পার্সোনাল লাইব্রেরি ছিল। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন। আপনারা খুবই ধন্যবাদ দিই। একটি বাড়িতে জীবনযাপন করেছেন এতগুলো সন্তান এবং তাদের পুত্রবধূ এবং অন্য আত্মীয়দের নিয়ে, সেখানে এত বড় একটি পার্সোনাল লাইব্রেরি ঘর আছে। আপনার আমার বাড়ির কথা চিন্তা করি, কার বাড়িতে এরকম একটি ড্রয়িং রুম কাম লাইব্রেরি আছে? আপনি ভেবে দেখুন, আপনার বাড়ির কথা চিন্তা করুন, আমার কথা বলতে হবে না। আমরা নিজেকে জিজ্ঞাসা করি, সেখানে বঙ্গবন্ধু বই পড়ছেন এবং বঙ্গবন্ধু সেই বইগুলো আপনারা যারা জানেন, আপনারা যারা দেখেছেন, কি সুন্দর নানা রকমের বই পড়ছেন। আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম সেখানে একটি গ্রন্থ রীতিমতো গুলিবিদ্ধ হয়ে আছে, অর্থাৎ গুলি এপাশে গিয়ে ওপাশে গিয়েছেন। সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি গ্রন্থ, অর্থাৎ কাজী নজরুল ইসলামকে ওখানে খুন করা হয়েছে। এটি একটি কেন যেন প্রতীকী বিষয়ই আমার সামনে উঠে এলো, যে নজরুলকে ভালোবাসতেন বঙ্গবন্ধু, যেন বঙ্গবন্ধুকে হত্যা করার সময় নজরুলকে ওরা হত্যা করে ফেললো, এরকম একটি ব্যাপার। এটি কিভাবে যেন কাকতালীয় ভাবে হয়েছে। এটি টেবিলের উপর সাজানো আছে, লক্ষ্য করবেন, বাইরে থেকে দেখা যায়। বঙ্গবন্ধু তার বাড়িতে লাইব্রেরি করেছিলেন এবং এই লাইব্রেরিতে তিনি নানা দিকের বইপত্র নিয়ে এসেছিলেন। যাই হোক, সেটি অন্য কথা। আমি আসি আমার দেখা নয়াচীনে। সেখানে নয়াচীনের মধ্যে তিনি শ্রমিকের বাড়িতে গেলেন। শ্রমিকের বাড়িতে গিয়ে তিনি দেখলেন যে তারা সদ্য বিবাহিত, মাত্র বিয়ে করেছেন এবং সেখানে তারা বই পড়ছেন। মাও সেতুং যে কাজটি করেছিলেন যে শ্রমিক, তোমাকে তো গল্প উপন্যাস পড়তে হবে না, তোমাকে শিক্ষা আমি দেব এবং এই শিক্ষাটি হবে তোমার কর্মমুখী শিক্ষা। তুমি যে বিষয়ে কাজ করো সে বিষয়ে তোমাকে আমি পড়াবো। তোমাকে অন্য বিষয়ে পড়ানোর দরকার নেই, তোমাকে উপন্যাস পড়ানোর দরকার নেই, তোমাকে টলস্টয়ের বই পড়ানোর দরকার নেই, তোমাকে দস্তয়েভস্কির বই পড়ানোর দরকার নেই, তোমাকে অন্য কোনো কিছু বই পড়ানোর দরকার নেই। অথচ আপনারা জানেন, মাও সেতুং নিজে একজন কবিও ছিলেন, তিনি কবিতা লিখেছেন। তিনি কিন্তু সবাইয়ের জন্য কবিতা আবশ্যিক করে দিতে পারতেন যে আমার কবিতা তোমাকে পড়তেই হবে, বললেই হতো এবং অনেকেই পড়তো, কিন্তু তিনি কিন্তু সেটা করেননি। তিনি করেছেন কি, তাকে পড়ানোর জন্য। একজন শ্রমিক পড়ছেন, তার বাড়িতে গিয়ে তিনি বই দেখলেন এবং ঘটনাচক্রে সেই দিন সেই দুজনের একজন ছিলেন না। বঙ্গবন্ধু তখন শুনলেন যে তারা বিয়ে করেছে, তখন বঙ্গবন্ধুর হাতে একটি আংটি ছিল। তিনি সেই আংটিটি, যেহেতু এইটি আমাদের বাঙালি বৈশিষ্ট্যের অংশ, তিনি আংটিটি তাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। এইমাত্র শুনলাম তোমাদের বিয়ে হয়েছে, তোমরা বিয়ে করেছো, তো ঠিক আছে, আমি তো এই মুহূর্তে কিছু দিতে পারছি না, আমার হাতে একটি আংটি আছে, এই আংটিটি তোমাদের দিয়ে গেলাম উপহার হিসেবে। অবাক হয়ে গেছে, আংটি দিয়ে যাচ্ছ কেন? বলছে, না, এটি আমাদের রেওয়াজ। ঠিক আছে, তুমি রেখে দাও ভাই। রেখে দিলেন। তো বঙ্গবন্ধু যখন চলে এলেন হোটেলে, এরপরে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য ওই কাপল এসেছিলেন, এসে দেখা করতে গিয়েছিলেন যে বঙ্গবন্ধুকে যে দেখি যে কে মানুষটি আমাদেরকে এরকম একটি উপহার দিয়ে গেছেন, তার জন্যেও আমরা একটা ছোট্ট উপহার দিয়ে যাই। কিন্তু বঙ্গবন্ধু ওই সময় হোটেলে ছিলেন না, তাদের সাথে আর দেখা হয়নি। এগুলো তো ছোট ছোট জিনিস, কিন্তু এর মধ্য থেকে যে বড় শিক্ষা, বঙ্গবন্ধু ওখানে একটি বিশ্ববিদ্যালয়ে গেলেন। বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ে তারা সেই উপাচার্য, তিনি উপাচার্য অন্য একজনের সাথে কথা বলছেন, তিনি যখন ইংরেজিতে কথা বলছেন না এবং একই সঙ্গে নিজের ভাষায় কথা বলছেন, অর্থাৎ নিজের ভাষার প্রতি যে তার দরদ, এই দরদটি কিন্তু বঙ্গবন্ধু তার লেখার মধ্যে তিনি লিখলেন যে একজন উপাচার্য, তিনি ইচ্ছে করলে ইংরেজিতে কথা বলতে পারতেন, কিন্তু ইংরেজিতে কথা বলছেন না, তিনি কিন্তু তার নিজের ভাষায় কথা বলছেন। অর্থাৎ নানা জায়গা থেকে অভিজ্ঞতা নিয়ে এসে তিনি তার এই বাংলাদেশে যেটি প্রয়োগ করবেন তার মাথার মধ্যে তিনি এটি রেখেছিলেন। কি করে মাও সেতুং কৃষি বিপ্লব করলেন, কি করে মাও সেতুং শিল্পের ক্ষেত্রে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন, সব জায়গা থেকে তুলে ধরেছেন। এবং আমার দেখা নয়াচীন গ্রন্থটি খুব
বড় একটি বই নয়, ছোট একটি বই, আপনারা পড়ে দেখবেন সব জায়গায় কম বেশি ইঙ্গিত আছে এবং এটি বঙ্গবন্ধু নিজের পর্যবেক্ষণের মধ্য দিয়ে তুলে ধরেছেন। বঙ্গবন্ধু কিন্তু এ কারণে যাননি এবং আমি মনে করি তার যে নয়াচীনের ভ্রমণ, এই নয়াচীনের ভ্রমণের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এখান থেকে তিনি যে শিক্ষাটা গ্রহণ করে এসেছিলেন, এই শিক্ষাটাই কিন্তু পরবর্তীকালে আমাদের দেশ গঠনে খুব কাজে লাগিয়েছেন এবং তার যে রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ তিনি কিভাবে করবেন সেই পরিকল্পনাটা তিনি ভেতরে 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 নিয়েছিলেন। বঙ্গবন্ধুর আরেকটি গ্রন্থের নাম আমরা সবাই জানি, কারাগারের রোজনামচা। সে যে দ্বিতীয় বই হিসেবে বেরিয়েছিল 2017-তে, প্রথমটি 2012-তে, দ্বিতীয়টি 2017-তে, তৃতীয় যে গ্রন্থটির কথা এই মাত্র আমরা বললাম সেটা হচ্ছে 2020-তে। আমরা 2020-র কথাটা আগে বললাম যেহেতু ধারাবাহিকতায় আমার দেখা নয়াচীন দ্বিতীয়তেই পড়ে যায়, আর সেটি হচ্ছে কারাগারের রোজনামচা, যেখানে মূলত 1966 থেকে 1968 এই সময়ে তার যে কারাবাস, এই কারাবাসের কাহিনী আছে, কথা আছে, লেখা আছে। সেই জায়গাতেও একদম তারিখ দিয়ে দিয়ে কোন তারিখে কি ঘটছে সেই তারিখ দিয়ে দিয়ে তিনি তার কথা উল্লেখ করেছেন। রাজনীতির কথা, সমাজনীতির কথা, বিশ্ব রাজনীতির কথা সবগুলো একেবারে তারিখ দিয়ে দিয়ে তিনি উল্লেখ করছেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে বঙ্গবন্ধুর জীবন, নিশ্চয়ই বঙ্গবন্ধুর জীবনের নানা পর্ব আছে, পর্বান্তর আছে, কিন্তু বঙ্গবন্ধু কি করে জননেতা হয়ে উঠলেন আমরা কিন্তু এই গ্রন্থে খানিকটা ইঙ্গিত পেয়ে যাই। আমাদের ইতিহাসের পরম্পরা যদি লক্ষ্য করি, সেই যে 47 সালে যে ব্রিটিশ ভারত ভাগ হয়ে পাকিস্তান হলো, সেই পাকিস্তান যখন হলো, লক্ষ্য করে দেখুন সেই পাকিস্তান 1947 সালের 14ই আগস্ট হচ্ছে পাকিস্তান স্বাধীন হলো। স্বাধীন হবার পর আগস্ট মাসের 14 তারিখ 48 সালে, অর্থাৎ পরের বছর 4 জানুয়ারি, তাহলে কি হলো? আগস্ট অর্ধেক, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস। ওদিকে 15 দিন, এদিকে 4 দিন, 4 মাস, এই 19 দিন বা 20 দিন, 4 মাস 19 বা 20 দিন পরে বঙ্গবন্ধু কিন্তু ছাত্রলীগ গঠন করেছিলেন। অর্থাৎ একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা সুনিশ্চিত হয়েছে, দেশ বিভক্ত হয়েছে, সেই দেশের নেতাদের উপর তার আস্থা রাখার কথা ছিল, কিন্তু তিনি আস্থা রাখতে পারেননি। তিনি কায়েদে আজমের উপর আস্থা রাখতে পারেননি, তিনি মুসলিম লীগারদের উপর আস্থা রাখতে পারেননি, যে কারণে দেশ বিভক্তির সময় তার অবস্থান ঠিক ছিল, কিন্তু তার মাত্র 4 মাস 20 দিনের মাথায় তিনি একটি স্বাধীন দেশে, ওই মুহূর্তে আজাদি পাকিস্তান বলা হতো বা আজাদ পাকিস্তান বলা হতো, সেই আজাদ পাকিস্তানে এসে কিন্তু ছাত্রলীগ গঠন করলেন। কি দূরদর্শী মানুষ হলে এটি সম্ভবপর যে তিনি ভেবেছিলেন যে এই মুসলিম লীগ দিয়ে বাঙালির মুক্তি হবে না, এই মুসলিম লীগের আদর্শ দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। এই দূরদর্শিতা বঙ্গবন্ধুর সেই ছাত্র অবস্থাকে কিন্তু আমরা পেয়েছিলাম, যেটি আমরা এই গ্রন্থগুলোর মধ্যে পাচ্ছি। তারপর সেই বঙ্গবন্ধু 47 সালের পরে যে 48 সাল ছাত্রলীগ গঠন করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব গ্রহণ করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্ব গ্রহণ করেই তিনি যুক্ত হয়ে গেলেন সেই কর্মচারীদের সাথে। কর্মচারী কারা? কর্মচারীদেরকে বলে তুচ্ছ করা হয়, কর্মচারী আর আমরা কর্মকর্তা, তার চেয়ে বড় হচ্ছে অফিসার বলা হয়, আরো ভালো বড় কথা। কিন্তু কর্মচারীর যে শব্দটি আছে, কর্মে যারা চারণ করেন, বিচরণ করেন, তারা হলো কর্মচারী। অতএব কর্মতে যারা চারণ করেন তারাই হলো আমার প্রকৃত বন্ধু। বঙ্গবন্ধু ভাবলেন যে এই গণমানুষই হচ্ছে আমার প্রকৃত বন্ধু, তাদের সাথে আমাকে যুক্ত হতে হবে। এই জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই যে 4র্থ শ্রেণী, যাদেরকে কর্মচারী বলে তুচ্ছ করা হয়, সেই মানুষগুলোর সঙ্গে তিনি যুক্ত হয়ে বললেন, তোমরা কর্মে চারণ করো, এই বিচরণই হচ্ছে প্রকৃতভাবে বাঙালির মুক্তির মূল দিশা। আমি তোমাদের রাজনৈতিক দর্শনের সাথে, রাজনৈতিক কর্মের সাথে এক হয়ে থাকব। আমি কোনো দিন মুচলেকা দিয়ে আমি আমার এই ছাত্রত্ব ফিরিয়ে নেব না। তিনি ফিরিয়ে নেননি। বঙ্গবন্ধুর জীবন দর্শনটা সেই গণমানুষের সাথে সম্পৃক্ত হওয়ার যে ব্যাপার, সেই কথাগুলো তিনি তার এই গ্রন্থের মধ্যে লিখছেন। তারপর তিনি এরপর আওয়ামী লীগ গঠিত হলো, আওয়ামী লীগ বঙ্গবন্ধু গঠন করলেন, আওয়ামী লীগের রাজনীতি ধীরে ধীরে প্রতিষ্ঠিত হলো এবং নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু ধীরে ধীরে গণনেতায় পরিণত হচ্ছেন। লক্ষ্য করুন, ওই সময়ে হোসেন শহীদ সরওয়ার্দী বেঁচে আছেন, ওই সময়ে শেরে বাংলাকে ফজলুল হক বেঁচে আছেন, ওই সময়ে মৌলানা ভাসানী বাইরে থেকে এসেছেন, সব বাইরে থেকে বলছি, আসাম থেকে এসেছেন বলে, সব মিলে এই বড় বড় নেতার মধ্য থেকে
আর একজন মানুষ ধীরে ধীরে গণসম্পৃক্ততার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। এই তিনজন মানুষের মধ্যে মৌলানা ভাসানী ছাড়া আর কারোর সাথে কিন্তু জনগণের ঠিক সেভাবে সম্পর্ক ছিল না। বিশেষ করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তার সঙ্গে গণমানুষের সম্পর্ক ছিল না। এ কে ফজলুল হক, তিনি গণমানুষের নেতা হয়ে উঠতে পারেননি। গণমানুষ তাকে ভালোবেসেছিলেন, কিন্তু গণমানুষের ঘরে ঘরে পৌঁছানো যেটি এ কে ফজলুল হকের দ্বারা হয়ে ওঠেনি, যে কারণে তারা কিন্তু জনগণ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, মৌলানা ভাসানী তিনি গণমানুষের সঙ্গে মিশবার চেষ্টা করেছেন, কিন্তু আদর্শিক টানাপোড়েন এবং সুদূরদর্শিতা এইটি খানিকটা অভাবী বোধ করেছিল, এবং চারিদিক থেকে নানা কিছুর মধ্য দিয়ে চিন্তার হেরফের একেবারে এমনভাবে হয়ে গিয়েছিল যে কারণে তিনি প্রায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। কখন? যখন নির্বাচন এলো, সেই নির্বাচনে অংশগ্রহণ না করার মধ্য দিয়ে। বঙ্গবন্ধু কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলেন, এবং নির্বাচনে অংশগ্রহণ করার আগে ৬৬-র ৬ দফা যখন তিনি দিলেন, তারও ২ বছর আগে ১৯৬৪ সালে আওয়ামী লীগকে তিনি যে আবার রিভাইভ করলেন, সেইটিই ছিল বঙ্গবন্ধুর উত্থান। এবং সেখান থেকেই বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনীতি শুধু নয়, এই উপমহাদেশের রাজনীতিতে অবিসংবাদিত নেতাতে পরিণত হলেন, এবং অন্য যে কোনো নেতার তুলনায়, যাদের কথা বলবেন এই ঔপনিবেশিক ভারতে, সবার তুলনায় একটি উত্তুঙ্গ স্পর্শী নেতাতে পরিণত হলেন। কিভাবে? কারণটি হলো আওয়ামী লীগের পুনর্জীবন। আওয়ামী লীগকে তো মোটামুটি ভাবে মৃতপ্রায় সংগঠনে পরিণত করে ফেলা হয়েছিল। বিশেষ করে দেখা গেল কি, যখন সেই মার্শাল ল জারি হয়েছিল, এবং মার্শাল ল জারির মধ্য দিয়ে আইয়ুব খানের যে সময়টি, এই সময়ের মধ্যে একেবারে রাজনৈতিকভাবে যে দলন নিপীড়ন চালানো হয়েছিল এবং যে স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল, সেই স্ট্র্যাটেজিতে অবশ্যই আইয়ুব খান খানিকটা সফল হয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু এর মধ্য দিয়ে বেরিয়ে আসা নেতা, যিনি নিজের অবস্থানটাকে সুস্পষ্ট করেছিলেন, বাঙালির নায়ক হতে পেরেছিলেন। আইয়ুব খানের সেই স্ট্র্যাটেজি সম্পর্কে ইঙ্গিতে শুধু বলি, আইয়ুব খানের স্ট্র্যাটেজি ছিল দু রকমের। প্রথম ব্যাপারটি ছিল যে তারা হিন্দুদের বের করে দিতে পেরেছে। তারা বলেছেন যে তোমরা হিন্দুদের বের করে দাও, এবং মুসলিম লীগের মধ্য দিয়ে এমনভাবে সাম্প্রদায়িকতা শুরু করেছিল যে সাম্প্রদায়িকতা নানা রকমের দাঙ্গা তৈরি করেছে, বাড়িঘর লুট হয়েছে, দখল হয়েছে। এই যে নাটক সিনেমাগুলো এখন হচ্ছে, এই যে কাহিনীগুলো দেখানো হয়, প্রায় সবগুলোই ঘটেছিল তার এই উন্নয়নের দশকের মধ্যে। এবং একই সঙ্গে এই হিন্দুদের সঙ্গে আরেকটি শব্দ তারা যোগ করেছিলেন, সেটা হচ্ছে কমিউনিস্টেরা হলো ভারতের শত্রু। কমিউনিস্টেরা ভারতের শত্রু, এই কথা বলার মধ্য দিয়ে প্রগতিশীল মুসলিম সমাজের যে বড় অংশটি, তাদের এমনভাবে চাপে রাখা হয়েছিল, এমনভাবে দলন নিপীড়নে রাখা হয়েছিল, যে কারণে তাদের অনেকেও আত্মগোপন করেছিলেন, কেউ কেউ রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন, এবং হিন্দুদের মধ্যে বহুজন এই বঙ্গ থেকে বেরিয়ে, অর্থাৎ পূর্ববঙ্গ থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গে চলে গেলেন। পশ্চিমবঙ্গে গিয়ে আজকেও একটা সময় তো ৩৮ বছর না ৩৬ বছর টানা কমিউনিস্টরা ক্ষমতায় ছিলেন। কি করে ক্ষমতায় ছিলেন? পূর্ববঙ্গের কমিউনিস্টরা সেখানে ক্ষমতায় গিয়েছিলেন, পশ্চিমবঙ্গের যারা তারা ক্ষমতায় যান, ওখানে তাদের সমর্থন হয়তো কিছু ছিল। মূলত পূর্ববঙ্গের কমিউনিস্টরা ওখানে সরকার গঠন করে, আমি এইভাবে এটাকে ব্যাখ্যা করি। এবং এখান থেকে যে বের করে দেওয়া হলো, তারা ধীরে 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 বিভিন্ন জন বিভিন্ন জায়গায় গিয়ে রইলেন, এবং ওই যে রইলেন তার প্রায় ৮ বছর পরে একজনের সাথে আরেকজনের যোগাযোগ করে ওখানে কিন্তু কমিউনিস্ট পার্টি ডেভেলপ হয়, এবং ওখানে কিন্তু কমিউনিস্ট পার্টি পরবর্তীকালে নিজেদের কাজকর্ম শুরু করে, যে আপনি অমুক জায়গায় ছিলেন, আমি অমুক জায়গায় ছিলেন, ইত্যাদি করে তারা ধীরে 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 কমিউনিস্ট পার্টি ওখানে ডেভেলপ করে। এবং এইখানকার যে মুসলিম কমিউনিস্ট ছিলেন বা উদার প্রগতিশীল মুসলিমেরা ছিলেন, তারা অনেকটা ম্রিয়মাণ হয়ে গেলেন, খানিকটা হৃতবল হয়ে গেলেন। এর মধ্য দিয়ে এখানে একটা রিয়েকশনারি বিরাট ফোর্সকে ডেভেলপ করতে পেরেছিলেন এই আইয়ুব খান, যে কারণে এই আইয়ুব খান যে ক্ষতিটা করেছে আমাদের এই পূর্ববঙ্গের প্রগতিশীল রাজনীতিতে, সেইটি এখনো বোধ করি আর পূরণ হয়নি। বঙ্গবন্ধু এর মধ্য থেকে অপেক্ষাকৃত প্রগতিশীল অংশটিকে এগিয়ে নিয়ে গেছেন। হ্যাঁ, সেখানে আরেকটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা নিয়ে হয়তো তর্কও হতে পারে, সেই ঘটনা হয়তো আমি আলোচনা করলে এটি নিয়ে কেউ হয়তো প্রশ্ন তুলতে পারেন, এবং যদি প্রসঙ্গ তোলেন বা প্রশ্ন তোলেন, সেখানে আমাকেও বলতে সুযোগ দিতে হবে, এবং তখন আমিও হয়তো বিস্তারিত বলবো, আমারও হয়তো অন্য মত আছে। সেটি কি, এখানে যখন ন্যাপ হয়েছিল, সেই ন্যাপ বা ন্যাশনাল আওয়ামী পার্টি,
তার যে গঠন, এই গঠন সেখানেও পরবর্তীকালে আপনারা দেখেছেন যে দুটো ভাগ, চায়না এবং রাশিয়ার দুটো ভাগের মধ্য দিয়ে বিভক্তি, এবং এই বিভক্তির মধ্য দিয়ে মাওলানা ভাসানীর একটা সুনির্দিষ্ট দিকে চলে যাওয়া। বঙ্গবন্ধু ওই সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে তিনি আওয়ামী লীগকে যেন তার আবার নতুন করে গড়ে তুললেন, এবং ওই সময়ে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশকে সভাপতি করে তিনি যখন সাধারণ সম্পাদক হয়ে আওয়ামী লীগ গঠন করলেন, এরপরেই 1966 সালে তিনি নিজে সভাপতি হিসেবে আওয়ামী লীগে দায়িত্ব নিয়ে, এবং সেই জায়গায় 66-তে যে তিনি 6 দফা ঘোষণা করলেন, এই 6 দফা মূলত বাংলাদেশের স্বাধীনতার মেঘনা কার্টা। এই 6 দফার মধ্য দিয়ে যে পৃথক সৈন্যবাহিনী, এই 6 দফার মধ্য দিয়ে পৃথক যে মুদ্রা, এই 6 দফার মধ্য দিয়ে পৃথক যে পররাষ্ট্রনীতি, এই 6 দফার মধ্য দিয়ে পৃথক যে সাংস্কৃতিক ঐতিহ্যকে স্মরণ করার বৈশিষ্ট্য বা বিশিষ্টতা, এইটি তিনি চাইলেন এবং বললেন এই 6 দফাই হবে আমাদের একমাত্র লক্ষ্য। এবং ভালো করে লক্ষ্য করলে দেখব এই 6 দফাই মূলত বাংলার স্বাধীনতার কথা, এবং এই 6 দফার মধ্যেই বাংলার স্বাধীনতার ঘোষণা মূলত তিনি উপস্থাপন করেছিলেন। এই 66 থেকে বঙ্গবন্ধু আবার নূতন করে তিনি 2 বছরে উঠলেন মাত্র, উঠে একেবারে আকাশস্পর্শী নেতাতে পরিণত হলেন। সাধারণ মানুষ বঙ্গবন্ধু বাংলাদেশ বলে চিৎকার করা শুরু করল, মুজিবর বলে চারিদিকে ধ্বনিত হলো, চারিদিকে বিভিন্ন লোককবিরা গান লেখা শুরু করলেন, চারিদিকে নৌকার পক্ষে ব্যাপকভাবে জোয়ার জেগে উঠল, এবং 1969 সালে নিশ্চয়ই আমরা দেখলাম গণ অভ্যুত্থান। এর মধ্যে ছাত্রদের একটা বড় অংশগ্রহণ ছিল, সেটি পৃথক আলোচনার বিষয়। আজকে এই নিয়ে আলোচনা করলে হয়তো আলোচনা আরো দীর্ঘায়িত হবে। অতএব এই সময়ে ছাত্রদের একটা অংশগ্রহণ ছিল, এবং আরেকটি বড় ব্যাপার অংশগ্রহণ ছিল, এবং সেটি স্মরণ করতেই হবে। আমি বলি এটি নানাভাবে পিছিয়ে আছে, এটি আমরা স্মরণ করি না। সেটি হলো গত শতকের 60-এর দশকে যে সাংস্কৃতিক বিপ্লব, এই সাংস্কৃতিক বিপ্লব 1961 সাল থেকে সেই রবীন্দ্র জন্মশতবর্ষ পালন করতে না দেয়া, এবং তার বিরুদ্ধে ঢাকা সহ সারা বাংলাদেশের সংস্কৃতিপ্রেমী উদার গণতন্ত্রীদের মাঠে নামা। রবীন্দ্র জন্মশতবর্ষ আমরা করবই। এরপর 1964 সালে আবার পাক ভারত যুদ্ধকে কেন্দ্র করে নানা রকমের দলন পীড়ন, এরপর রেডিওতে রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধকরণ, এইভাবে একের পর এক সাংস্কৃতিক যখন দলন পীড়ন শুরু হলো, তখন ছায়ানটের আবির্ভাব ঘটলো, তখন ক্রান্তি বলে সংগঠন তৈরি হলো, তখন বামপন্থী প্রগতিশীলেরা ছাত্র রাজনীতিতে এমনভাবে বা সংস্কৃতিতে এমনভাবে একটি পাটাতন তৈরি করলেন, যে পাটাতনের উপর ভর করে বা ভিত্তি করে রাজনৈতিক নেতাদের উত্থান ঘটেছিল। বঙ্গবন্ধু কিন্তু সেই পাটাতনকে স্বীকার করেছেন, বঙ্গবন্ধু কিন্তু সেই জায়গায় গেছেন, বঙ্গবন্ধু কিন্তু তাদেরকে সম্মান করেছেন, বঙ্গবন্ধু কিন্তু সেই সব অনুষ্ঠানে গিয়ে ঘোষণা করেছেন যে আমরা সেই দিনই বাংলাকে রাষ্ট্রভাষা করে দেব, বাংলাকে সব জায়গায় প্রচলন হোক, এটা করে দেব যেদিন আমরা রাষ্ট্র ক্ষমতা পাবো। তাতে বুদ্ধিজীবীরা পরিভাষা তৈরি করতে থাকুন, কিন্তু আমরা বাংলাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দেব। বঙ্গবন্ধু এইভাবে নানা জায়গায় বলেছেন। এবং বাংলার উপরে যে একটি রাষ্ট্র হতে পারে, বাংলা সংস্কৃতির উপরে যে একটি রাষ্ট্র হতে পারে, বাংলা ভাষাকে কেন্দ্র করে যে একটি রাষ্ট্র হতে পারে, এই যে জাতির পিতা কিন্তু সেই সময় থেকেই আমাদের সামনে, চোখের সামনে সেই ছবিটি দাঁড় করিয়েছেন। যেভাবে একজন স্থপতি একটি ভবন কিভাবে হবে, ভবনের কোন কক্ষে কি থাকবে, কোন কক্ষে থেকে সিঁড়ি হবে, কোন কক্ষে কোন জায়গা থেকে লিফট হবে, কোন জায়গায় অডিটোরিয়াম হবে, কোন জায়গায় কি হবে, তিনি যেমন বলে দেন, বঙ্গবন্ধু সেইভাবে বলে দিয়ে বলেছিলেন আমাদের কৃষিনীতি এমন হবে, শিক্ষানীতি এমন হবে, পররাষ্ট্রনীতি এমন হবে, স্বরাষ্ট্রনীতি এমন হবে, আমরা দেশ এভাবে গড়ব। নানা জায়গায় বক্তৃতা বিবৃতিতে তিনি এই কথা বলেছেন। দুর্ভাগ্য আমাদের, বঙ্গবন্ধুর এই সব বক্তৃতা বিবৃতি থেকে তার দর্শনকে আমরা খুঁজে নেইনি। দুর্ভাগ্য আমাদের, বঙ্গবন্ধুর নানা রকমের কথা থেকে, বক্তৃতা থেকে, অডিও ভিজুয়াল নানা রকমের কথা থেকে, সাক্ষাৎকার থেকে তার জীবনীর অংশ আমরা তুলে ধরছি না। কেন ধরছি না, সেটি আজকে আত্মসমালোচনা নিশ্চয়ই সময় এসেছে। বঙ্গবন্ধুর আমরা এই যে জন্মশতবর্ষ দেখেছি, মুজিব বর্ষ দেখেছি, নানা কিছু হয়েছে, রঙিন কিছু হয়েছে, রং হয়েছে, চং হয়েছে, নানা কিছু হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে তার জন্যে কি একটি বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র আমরা করতে পেরেছি?
যে গবেষণা কেন্দ্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সমস্ত কিছু এক জায়গায় থাকবে? আমরা কি বলতে পারি বঙ্গবন্ধুর বক্তৃতা, এমনকি সুস্পষ্ট করে বলি 7ই মার্চের বক্তৃতা, 7ই মার্চের বক্তৃতায় আপনি 7 রকমের ভার্সন পাবেন, 7 রকমের কথা আছে, 7 রকমের বক্তব্য আছে, এলোমেলো করে এক একজন এক এক রকম করে বের করেছে। আজকে স্কুল টেক্সট বুক বোর্ডের মধ্যে দেখবেন একরকম, আবার উইকিপিডিয়াতে দেখবেন একরকম, বাংলা পিডিএতে দেখে একরকম, নানা জায়গায় আছে একরকম। আমি জায়গায় বলতে চাই না, আপনারা খোঁজ করলেই পাবেন। কিন্তু কেন থাকবে এটা? বঙ্গবন্ধুর বক্তৃতা তিনি কি দিয়েছিলেন, এটির প্রামাণিক একটি ভাষণ থাকবে না? কে করবে? করবে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র। সেই জায়গা থেকে বঙ্গবন্ধু কোন ইন্টারভিউ কি বলেছেন তার প্রামাণিক কিছু থাকবে না? আমি কি করে ওই জায়গায় আস্থা রাখবো? কোন সালাউদ্দিন একটা সম্পাদনা করেছেন, তার বই নিয়ে আমি বলি বঙ্গবন্ধুর ভাষণ সংকলন। ওই সালাউদ্দিনকে কে দায়িত্ব দিয়েছে বঙ্গবন্ধুর ভাষণ সংকলন করতে? সে ভুল করেছে না ভূশুদ্ধ করেছে আমি জানি। আমি গবেষণা করতে গিয়ে যখন আমি চোরাবালিতে পড়ে যাব, সেই সংকলন করবার দায়িত্ব কার? সেই দায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের। যেখানে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, যেখানে বঙ্গবন্ধুর ঘোষিত সেই জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান, যেখানে বঙ্গবন্ধু আমাদের দেশকে জন্ম দিয়েছেন, বঙ্গবন্ধু আমাদের দেশকে গড়ে তোলবার কথা বলেছেন, তার নামে একটি গবেষণা কেন্দ্র আমরা করতে পারলাম না। অতএব অনেক কিছু বলবার আছে, অনেক কিছু করবার আছে। আমরা সেই জায়গাতে গিয়ে পৌঁছতে চেষ্টা করব, হয়তো যাব। আমি আমার কথা শেষ করে ফেলছি, অনেক বললাম, আপনারা হয়তো ক্লান্ত হয়ে গেছেন, ধৈর্য হয়তো আপনাদের নেই। কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই শেষ পর্যন্ত, যে বঙ্গবন্ধু আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যে বলা হয়, এটি মোটেও বাড়িয়ে বলা হয় না। কারণ তার যে চিন্তা, তার যে স্বপ্ন, এই রাষ্ট্রটাকে তিনি নির্মাণ করেছেন। হ্যাঁ, আমাদের অনেক এরকম বাঙালি পুরুষ আছেন, তারাও আমাদের কাছে শ্রদ্ধেয়, হয়তো তারা অন্য ক্ষেত্রে করেছেন। যে ক্ষেত্রটি রাষ্ট্রের অবস্থা সুনিশ্চিত করবার পর ঘটেছে, ওই ক্ষেত্রটি হয়তো আপনার ভাবের ক্ষেত্র, ওই ক্ষেত্রটি হয়তো সাহিত্য শিল্পের ক্ষেত্র, ওই ক্ষেত্রটি হয়তো আপনার ক্রীড়ার ক্ষেত্র, ওই ক্ষেত্রটি হয়তো অন্য কোনো কিছু। কিন্তু আমার অস্তিত্ব জানান দেওয়ার যে জায়গাটি, সেটি হলো 56,000 বর্গ মাইলের এই মানচিত্র। এই মানচিত্রটি যিনি আমাদের কাছে দিয়েছেন, এই মানচিত্রটির জন্য যিনি লড়াই সংগ্রাম করেছেন, এই মানচিত্রটির জন্য যিনি জীবন দিয়েছেন, এই মানচিত্রটির জন্য যিনি পরিকল্পনা করেছিলেন, সেই মানুষটি সত্যি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। এবং সেই মানুষটি সত্যি আমাদের কাছে সেই শ্রদ্ধার মানুষ। এবং ওই মানুষটিকে আমরা দুর্ভাগ্য বাঙালির আমরা সময় দিইনি, 3.5 বছরও তিনি সময় পাননি। তাকে আমরা সময় দিলাম না, অথচ তাকে সমালোচনা করলাম, তাকে নানাভাবে খারিজ করে দেওয়ার চেষ্টা করা হলো। লক্ষ্য করে দেখুন, একটি দেশ, যে দেশটি তিনি পেয়েছিলেন 1971 সালে, 1971 সালে মানে 1972 সালে 10ই জানুয়ারিতে দেশটি এসে তিনি জায়গাটি পেলেন। তিনি কখনো ভাবেননি দেশটি এরকম হয়ে যাবে। তিনি বাংলাদেশ ব্যাংক হলো তখন, তাকে খোঁজ করতে গেছেন, কোনো রিজার্ভ নেই ওখানে, কোনো রিজার্ভ নেই, সমস্ত রিজার্ভ নিয়ে চলে গেছে পশ্চিম পাকিস্তানিরা। তিনি বিভিন্ন যে গুদামগুলো আছে, খাদ্য গুদাম খোঁজ করার চেষ্টা করলেন, খাদ্য গুদামগুলো লুট হয়ে গেছে, কোনো খাদ্য গুদামে খাদ্য নেই। তিনি নানা জায়গায় খোঁজ করে দেখলেন, সেখানে নেই। রাস্তাগুলো ভেঙে দেওয়া হয়েছে, কালভার্টগুলো উড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় মাইন পুঁতে রাখা হয়েছে নদী বন্দরগুলোতে, যাতে কোনো কিছু আসতে যেতে না পারে। এমনকি তিনি অফিস পরিচালনা করবেন, সেখানে ভালো দক্ষ আমলা নেই, কারণ সেখানে সচিব করা হতো না, সেখানে অতিরিক্ত সচিব করা হতো না, সেখানে কেরানি করা হতো। তিনি কিছু কেরানি বা কেরানি থেকে একটু ওপরের লেভেলের কিছু কর্মকর্তা পেলেন, 1-2জন হয়তো উচ্চ পর্যায়ের কর্মকর্তা পেলেন। একটা রাষ্ট্র পরিচালনা করবার জন্যে, তার নীতি বাস্তবায়ন করবার জন্যে তিনি সতীর্থ পেলেন না, পাচ্ছেন না। কারণ এই সব জায়গায় পশ্চিম পাকিস্তানিদের ভরিয়ে রাখা হয়েছিল। এমনকি সেনাবাহিনীর অবস্থা তো আপনারা জানেন, যেখানে মূলত পশ্চিম পাকিস্তানিদের একেবারে সর্বক্ষেত্রে রাখা হয়েছিল। এইরকম একটি দেশ। শুধু তাই নয়, আরেকটি কথা, সেটি হলো যে রীতিমতো যখন হাল চাষের সবচাইতে বড় যে মাধ্যম, সেটি হচ্ছে যে গবাদি পশু। গবাদি পশু তিনি খোঁজ করলেন, কৃষকদের ঘরে ঘরে কোনো গবাদি পশু নেই। কারণ এই 9 মাস যেখানে পাকিস্তানিরা ক্যাম্প গেড়েছিল, তার আশেপাশে কয়েক কিলোমিটার ধরে ধরে তারা প্রতিদিন পিকনিক করেছে। যার বাড়িতে মোরগ ছিল সেই মোরগ ধরে নিয়ে গিয়ে সেই মোরগ খেয়েছে, যার বাড়িতে ছাগল ছিল সেই ছাগল নিয়ে গিয়ে পিকনিক করেছে, যার বাড়িতে গরু ছিল সেখানে গিয়ে পিকনিক করেছে। এইভাবে প্রত্যেকটি গ্রাম উজাড় করে দিয়ে গবাদি পশু শূন্য করে ফেলা হয়েছে। অতএব কৃষি যে পরের দিনই তিনি করবেন, কিভাবে তিনি করবেন? তিনি করেছিলেন পরিকল্পনা, তিনি শুরুও করেছিলেন।
কিন্তু আমরা সে সুযোগ দিইনি বঙ্গবন্ধুকে। সুযোগ না দেওয়ার পরিপ্রেক্ষিতে যেটা ঘটেছে, আমরা এই বাঙালিরা 21 বছর পিছিয়ে গেছি। এই 21 বছর আসলে 50 বছর। কারণটি হলো এই 21 বছরে সারা পৃথিবী যতটুকু এগিয়েছে আমরা ঠিক ততটা পিছিয়ে গেছি। জননেত্রী শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতায় এসে তার প্রথম 5টি বছর তো গেছে বুঝে উঠতেই যে আমি কি করব এখন। জননেত্রী শেখ হাসিনার যে আগমন, বাংলার রাজনীতিতে আগমন, সেটিও আবার আরেকটি করুণ কাহিনী। অনেক সংগ্রাম তাকে করতে হয়েছে, আপনারা জানেন। এই সংগ্রাম তার দলের মধ্যে সংগ্রাম করতে হয়েছে, কারণ দল ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেই যে 64-র কথা বললাম, সেই সময়ের যেটা আওয়ামী লীগের অবস্থা, প্রায় সেরকম একটি আওয়ামী লীগ পেয়েছিলেন বঙ্গবন্ধু, যে কারণে আসাদুজ্জামান সাহেব সেই কিশোরগঞ্জের, তাকে কিন্তু আপনাদের মনে আছে সেই 79 নির্বাচন, সেখানে যে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা হয়েছিলেন আসাদুজ্জামান সাহেব, সেই কিশোরগঞ্জের মানুষ। বড় বড় নেতারা যাদের কথা আমরা নানা জায়গায় শুনেছি, তাদেরকে কিন্তু পাওয়া যায়নি। অতএব এই জায়গাটিতে তিনি দেশ গড়ে তুললেন, তিনি দল গড়ে তুললেন এবং সংগ্রাম করলেন ওই সময়ের যে সামরিক স্বৈরাচার রাষ্ট্র ক্ষমতায় ছিল, একের পর এক সামরিক স্বৈরাচার ক্ষমতায় আসছে, তাদের বিরুদ্ধে। এই সব কিছুকে অতিক্রম করে তিনি ফিনিক্স পাখির মতো আমাদের সামনে আবির্ভূত হলেন এবং তার যে আলোক ছটা, এই আলোক ছটাতে আবার আমরা নতুন ভাবে নিজেদেরকে আলোকিত করছি, বাংলাদেশকে উন্নত দেশের যে কাতারে, এই কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই তার যে সুদৃঢ় নেতৃত্ব, এই নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ একদিন উন্নত বিশ্বের কাতারে গিয়ে দাঁড়াবে। আমরা সেই অভিপ্রায়ে আছি, সেই ভাবেই আমরা যে জায়গায় আছি কাজ করে যাচ্ছি। আমি আজকের এই যে আলোচনা, এখানেই আমি আমার সমাপ্তি রেখা টানতে চাই। শুধু একটি কথা বলবো যে আত্মকথার দর্পণে বঙ্গবন্ধু। নিশ্চয়ই আত্মকথার দর্পণে আমরা যে বঙ্গবন্ধুকে পাবো, সেই বঙ্গবন্ধু একজন কর্মী বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু একজন দার্শনিক বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু একজন স্থপতি বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু একজন পথদ্রষ্টা বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু একজন আত্মত্যাগী বঙ্গবন্ধু। আমরা যেন তার এই আত্মকথাগুলো পড়ে তার মতো হতে চেষ্টা করি, তার আদর্শকে অনুসরণ করি, তাহলেই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই প্রত্যয় ব্যক্ত করে আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।